রাত্রে ইনসেক্ট গুলা ওই যে বিভিন্ন ঝোপে ঝাড়ে গাছের ভিতরে লুকিয়ে যায়, সরাসরি ওদের গায়ে যেগুলা কন্টাক্ট ইনসেক্টিসাইড লাগবে না, কাজেই পড়ন্ত বিকালে দেওয়াটা হলো। আরেকটা হচ্ছে ধরো বাতাস প্রবাহিত হচ্ছে, এয়ার, বাতাসের দিকে ফরে দেওয়া ভালো ইনসেক্টিসাইড না এগেইনস্টে? এনিবডি? স্যার বাতাসের এগেইনস্টে। এগেইনস্টে, যেদিকে বাতাস যাচ্ছে তার এগেইনস্টে। কি জন্য বললা, তোমার সাপোর্ট কি বলো? নাহলে তো উড়ে চলে যাবে। হ্যাঁ সরি স্যার, না হলে ইয়াটা উড়ে চলে যাবে স্যার, আর যে জায়গায় দিতে চাচ্ছি ওই জায়গাটায় আসলে স্যার অ্যাপ্লাই হবে না। তাহলে বাতাসের এগেইনস্টে, ঠিক আছে? স্যার বাতাসের এগেইনস্টে দিলে তো নিজের গায়ে লাগবে। এক্স্যাক্টলি, এটা আমি বলতে যাচ্ছি, বাতাসের এগেইনস্টে যদি দাও তাহলে ওটা তো তোমার গায়ে লাগবে বা হাতে মুখে লেগে তোমার মানে বিপদের সম্ভাবনা বেশি। বাতাসের ফরে দিতে হবে, বাতাস যেই ডিরেকশনে যাচ্ছে, যেই দিকে বাতাস প্রবাহিত হচ্ছে ওই দিকে দিতে হবে, নট দি এগেইনস্ট, ফর। ঠিক আছে, মনে থাকবে প্রথমে যে বললা, এগেইনস্টে দিলে নিজের শরীরে পড়বে, হাতে মুখে লাগবে, গাছের দিকে যাবে না, উল্টা হয়ে যাবে। কাজে বাতাস যেই দিকে প্রবাহিত হচ্ছে ফরে, বাতাসের ফরে দিতে হবে ইনসেক্টিসাইড। ঠিক আছে, পরে নেক্সট 4 নাম্বার, ভার্টিক্যাল রেজিস্ট্যান্স। এটা হচ্ছে গাছের বা নিজস্ব একটা শক্তি বা ক্ষমতা, ফ্রম দা নেচার, নেচার থেকে প্রদত্ত একটা নিজস্ব ক্ষমতা। আমাদের শরীরেও রেজিস্ট্যান্স পাওয়ার আছে, একই এনভায়রনমেন্টে একই অর্গানিজম দ্বারা একই খাবার খেলে সবার কিন্তু একই রকম অসুস্থতা দেখা যায় না, কারণ ওই যে রেজিস্ট্যান্স পাওয়ার বিভিন্ন রকম। এই ভার্টিক্যাল রেজিস্ট্যান্স এখানে যেটা বলা আছে, নিচে দেখো একটা লাইন লেখা আছে, ভার্টিক্যাল রেজিস্ট্যান্স ইনহেরিটেড মোনোজেনিক্যালি। মোনো মানে মোনো, সিঙ্গেল জিন, মোনো মানে সিঙ্গেল। এই যে ভার্টিক্যাল রেজিস্ট্যান্স প্ল্যান্টের, এটার ওই যে তাদের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা কন্ট্রোলড বাই এ সিঙ্গেল জিন, এবং এটা মোটামুটি কোয়ালিটেটিভ দিক দিয়ে চিন্তা করা হয়, ইট ইজ অ্যাবসলিউট অর কোয়ালিটেটিভ। প্রত্যেক গাছের নিজস্ব প্রোটেক্টিভ ক্ষমতা একরকম না, কোন কোন গাছ কোন টাইপের ক্রপ নিজেদেরকে রক্ষা করতে পারে এগেইনস্ট সাম ইনসেক্টস, আবার কোন কোন গাছ ওই ইনসেক্ট আসলেও ওদের তেমন কোনো ক্ষতি হয় না। আমরা যদি আমাদের নিজেকে নিয়ে চিন্তা করি, একই হোটেলে একই বাসায় দাওয়াত খেলা 5 বন্ধু, একজন বা দুইজনের দেখবা ডায়রিয়া হয়ে গেছে, বাকি 3 জনের হয় নাই, কারণ এদের ওই যে রেজিস্ট্যান্স পাওয়ার বিভিন্ন রকম। যেহেতু দুই জাতীয় রেজিস্ট্যান্স আছে, একটা ভার্টিক্যাল, পরেরটা আমরা বলবো হরাইজন্টাল। মেইন ডিফারেন্স হচ্ছে ভার্টিক্যাল রেজিস্ট্যান্স কন্ট্রোল বাই সিঙ্গেল জিন মোনোজেনিক্যালি, এবং এটা অ্যাবসলিউট এবং কোয়ালিটেটিভ দিকটা মেজার করা হয়, এটার সহ্য ক্ষমতা হরাইজন্টালের চাইতে কম। পরীক্ষা মাঝে মাঝে আসে, রাইট ডাউন দ্য ডিফারেন্সেস অফ ভার্টিক্যাল রেজিস্ট্যান্স এবং হরাইজন্টাল রেজিস্ট্যান্স। প্রথমে বলবা গাছের সহ্য ক্ষমতা এক না, যাদের ভার্টিক্যাল রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স প্রতিরোধ ক্ষমতাটা একটা জিন দ্বারা কন্ট্রোল, এবং অল্প কিছু ইনসেক্টের এগেইনস্টে তারা নিজেদেরকে প্রতিরোধ বা রক্ষা করতে পারবে। হরাইজন্টাল রেজিস্ট্যান্স কন্ট্রোলড বাই মেনি জিনস, এবং এদের সহ্য ক্ষমতা ভার্টিক্যালের চাইতে বেশি। ভার্টিক্যাল যদি একটা ইনসেক্ট প্রতিরোধ করতে পারে, ওরা 5, 7, 10টা ইনসেক্ট প্রতিরোধ করতে পারবে। এবং ভার্টিক্যাল হচ্ছে লাস্টে যেটুকু বলা আছে কোয়ালিটেটিভ অ্যাবসলিউট, আর হরাইজন্টাল হচ্ছে কোয়ান্টিটেটিভ। পরের স্লাইডটা হরাইজন্টাল, এই যে বলা আছে হরাইজন্টাল রেজিস্ট্যান্স ট্রিটস ডিফারেন্ট স্ট্রেনস অফ পেস্ট স্পিসিস অ্যাজ দি সেম। বিভিন্ন জাতের পোকামাকড় বা স্পিসিস থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। এবং এই যে একটা ওয়ার্ড বলা আছে পলিজেনিক্যালি, আগের স্লাইডে বলা ছিল মোনোজেনিক্যালি কন্ট্রোল বাই সিঙ্গেল জিনস, আর এটা হচ্ছে পলি মানে মেনি, কন্ট্রোল বাই মেনি জিন। আগেরটা বলা ছিল কোয়ালিটেটিভ এবং অ্যাবসলিউট, আর এটা বলা হচ্ছে রিলেটিভ এবং কোয়ান্টিটেটিভ। কাজে দুইটার যদি পার্থক্য আসে, আমার মনে হয় তোমরা বলতে পারবা যে এটার মানে এই, ভার্টিক্যাল মানে এই, হরাইজন্টাল মানে এই। কাজে আমাদের কোনটা আমরা বেশি অ্যাকসেপ্ট করব, কোন প্ল্যান, যেটার ভার্টিক্যাল রেজিস্ট্যান্স বেশি না হরাইজন্টাল রেজিস্ট্যান্স বেশি, কোনটা? হরাইজন্টাল। হরাইজন্টাল স্যার। এটা কন্ট্রোলড বাই মেনি জিনস, এক এক জিনের এক এক কারবার, এবং এটা ওই বেশি জাতীয় পেস্ট স্পিসিস থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে।
কাজে যেই সমস্ত ক্রপের হরাইজন্টাল রেজিস্ট্যান্স আছে আমরা প্রেফার করব তাদেরকে। হয়েছে লেখা? স্যার একটু আরেকবার বললে ভালো হয়। তুমি একটু আমাকে বলো, তারপর আমি বলতেছি কোনটা কোনটা। কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ। কোনটা? কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ বলতে কি বোঝানো হচ্ছে? কোয়ালিটেটিভ মানে কোয়ালিটি, একটা পেজ থেকে নিজেকে রক্ষা করতে পারবে এবং নিজের কোয়ালিটি রক্ষা করবে। কোয়ান্টিটেটিভ মোর দেন ওয়ান পেজ থেকে নিজেকে রক্ষা করতে পারবে এবং বেশি সংখ্যক ক্রপ ফিল্ডে স্ট্যান্ড করবে থাকবে। ঠিক আছে? আরেকটা হচ্ছে ভার্টিক্যাল কন্ট্রোল বাই সিঙ্গেল জিন মনোজিন, হরাইজন্টাল কন্ট্রোল বাই পলিজিন মেনিজিন। ওকে, ভার্টিক্যালের বেলায় বলা হয়েছিল অ্যাবসলিউট একটাই, আর হরাইজন্টালের বেলা বলা হচ্ছে রিলেটিভ অনেকগুলো বিভিন্ন জাতের ডিফারেন্ট স্ট্রেন অফ পেস্ট স্পিসিস, বিভিন্ন জাতের ইনসেক্ট স্পিসিস থেকে নিজেদেরকে রক্ষা করার ক্ষমতা আছে। কাজে আমরা চাবো যে সমস্ত ক্রপের হরাইজন্টাল রেজিস্ট্যান্স পাওয়ার বেশি ওগুলা আমাদের জন্য অ্যাকসেপ্টেবল বেশি। ওকে, নেক্সট প্রোটেকশন। কিভাবে প্রোটেক্ট করা হয়? প্রোটেক্টিভ মেজার্স অফ পেস্ট কন্ট্রোল আর দোজ হোয়ার গ্রোয়িং প্ল্যান্টস অর প্ল্যান্ট প্রোডাক্টস আর সো ট্রিটেড দ্যাট এ ব্যারিয়ার, একটা ব্যারিয়ার তৈরি হয়, বাধা তৈরি হয়। গাছপালার মধ্যে এমন কোন ট্রিটমেন্ট দেওয়া হয় যাতে একটা বাধা তৈরি হয়, ওই বাধার কারণে বিভিন্ন রোগ বালাই বা পোকামাকড় গাছের কাছে যেতে পারে না। এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে। এই বাধাগুলা ব্যারিয়ার গুলো আমরা কিভাবে তৈরি করতে পারি? বাই ইউজিং কেমিক্যালস, অলরেডি আমরা কয়েকটা কেমিক্যালের নাম বলেছি, অর ফিজিক্যালি এমন ভাবে ব্যারিয়ার দেওয়া হয় যে যাতে পোকা গাছে না আসে। এখন কি আমাকে হেল্প করতে পারবে? কেমিক্যাল তো বলাই হয়েছে, কেমিক্যাল আমরা প্রয়োগ করব। এই কেমিক্যাল গুলা বা ইনসেকটিসাইড পেস্টিসাইড প্রয়োগ করার সময় আমরা বলেছি রাত্রে না দিনে দেওয়া ভালো, দিনেরও আবার শেষ বেলায়, বাতাসের এগেনস্টে দেওয়া না, বাতাসের পরে দেওয়া ভালো। প্রচন্ড রোদ্রে প্রচন্ড বৃষ্টিতে দেওয়া যাবে না, রোদ্রে ইনসেকটিসাইডের অ্যাক্টিভিটি অ্যাকশন কমে যায় আর বৃষ্টিতে তো ধুয়েই যাবে, কাজে কাজ হবে না। এখন দ্বিতীয় আরেকটা ওয়ার্ড আছে ফিজিক্যাল ব্যারিয়ার। কোন ক্রপে বা প্ল্যান্টে ফিজিক্যাল ব্যারিয়ার আমরা কিভাবে তৈরি করতে পারি? এটা জেনারেল সেন্স, জেনারেল বুদ্ধি থেকে কে আমাকে হেল্প করতে পারে? কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া কি সবাই চিনো? জি স্যার। এই মাঠের মাঝখানে একটা মানুষের মতো একটা ওই যে খড় দিয়ে বা কাপড় চোপড় পরে একটা কি বলা যায় একটা ডামি তৈরি করা হয়, যে কারণে কাকতাড়ুয়া নাম হয়েছে, যাতে কাক বা পাখি টাকি এগুলা না আসে। কিন্তু আমাদের মেইন কনসার্ন হচ্ছে ইনসেক্ট। স্যার যদি জেনেটিক্যালি করি, কি মডিফাইড প্ল্যান্ট ইউজ করি, এটা একেবারে হাই লেভেল, অত্যন্ত উঁচু লেভেল। কৃষক এটা বুঝবে না। তাহলে ওই যে কৃষক হয়তো বুঝবে স্যার লাইট ট্র্যাপ। লাইট ট্র্যাপ ভেরি ইম্পর্টেন্ট। ইদানিং লাইট ট্র্যাপ অনেকখানেই চলতেছে। লাইটের প্রতি, আলোর প্রতি পোকার একটা ন্যাচারালি প্রকৃতিগতভাবে আলাদা একটা অ্যাট্রাকশন আছে। কাজে রাত্রে যদি মাঠে আবার ইলেকট্রিক দাও তাহলে আমার ইনভেস্টটা একটু বেড়ে যাবে। রাত্রে ইলেকট্রিক লাইট সারা রাত জ্বলবে, ইলেকট্রিকের বিল আমার গুনতে হবে বেশি। তাহলে অল্টারনেট কি করা যায়? স্যার কালার নেটিং বা পলি শেডিং। স্যার ফেরোমন ট্র্যাপ। ফেরোমন ইউজ করা যায়, এখন বাজারে মোটামুটি অ্যাভেলেবল, দাম তেমন বেশি না। ফেরোমনের ব্যাপার হচ্ছে কি, ফেরোমনটা সব ইনসেক্টের জন্য কার্যকর না, বা কার্যকর বলা যায় কার্যকর, কিন্তু বাজারে এখনো সব পেস্টের এগেনস্টে ফেরোমন আসেনি। পার্টিকুলার কিছু পেস্টের জন্য ফেরোমন বাজারে পাওয়া যায়, যেমন ব্রিঞ্জাল শুট এন্ড ফ্রুট বোরারের ফেরোমন বাজারে আছে। শিম গাছে যেটা হয় বিন পট বোরার, এটার জন্য ফেরোমন বাজারে আছে। ফ্রুট ফ্লাই, যে কোনো ফল খাও, ফ্রুট ফ্লাই আসবে বা ফল ড্যামেজ করে। কুমড়াতে বিশেষ করে, মিষ্টি কুমড়া, জালি কুমড়া, এগুলাতে ওই ফুটা করে ডিম পেড়ে দেয়, ডিমের বাচ্চা ভিতরের অংশ খেয়ে ফেলে, কুমড়াটা পচে যায়। এটার জন্য ফেরোমন বাজারে আছে। কিন্তু ওই রাইসের মাজরা পোকা, রাইসের স্টেম বোরার, এগুলার জন্য ফেরোমন এখনো বাজারে আসেনি। এটা অবশ্যই একটা পদ্ধতি ইউজিং ফেরোমন, কিন্তু এই যে ফেরোমন সব ইনসেক্টের ফেরোমন আসেনি। আরেকজন যে বললো ওই যে পলিথিন ইউজ করে, পলিথিনের একটা কাভার দিয়ে আমরা এটা ইউজ করতে পারি, কিন্তু বিরাট একটা ধান ক্ষেত তুমি পলিথিন দিয়ে ঢাকবা কিভাবে? ছোট ছোট প্লটের জন্য হতে পারে, ভেজিটেবলদের জন্য, স্ট্রবেরি হতে পারে, বা ধরো বাঁধাকপি ফুলকপির ক্ষেত ছোট হয়, বড় হয়, ছোটগুলার জন্য পলিথিন শেড ইউজ করতে পারবে। আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে পলিথিন দিয়ে ঢাকা থাকলে
ওই এরিয়ার ভিতরে টেম্পারেচারটা খুব বেড়ে যায়, কাজে মাঝে মাঝে ওই যে পলিথিনের কাটা অংশ আছে, জানলা বা দরজা থাকে, এটা খুলে দিতে হয় যাতে বাইরের বাতাস চলাচল করে, ফ্লোটা থাকে, নাইলে ভিতর অত্যন্ত গরম। আমাদের জার্মপ্লাজম সেন্টারে গিয়েছ রহিম স্যারের? জি স্যার। ওইখানে পলিশেড 2-3টা আছে গাজরের জন্য, রসুনের জন্য। ওইটার যদি ভিতরে ঢুকো দেখবা মানে খালি গায়ে ঢুকলেও কি অবস্থা, 5 মিনিট থাকলে একদম ঘামে গা হাত পা গরম হয়ে যায়, অত্যন্ত গরম, কারণ বাতাসের ফ্লো নাই। গাছপালার জন্য এটা আবার অতটা ভালো না, কাজে দিনের নির্দিষ্ট সময় পর পর ওই জানলা দরজা খুলে বাতাস অ্যারেশন দিতে হয়। পলিথিনেরও একটা দাম আছে। আর নারিকেল গাছ একটা জিনিস ইউজ করা হয়, ওটা কেউ জানো কিনা, বা গ্রামাঞ্চলে বা কারো যদি নিজেদের নারিকেল গাছ থেকে থাকে, নারিকেলের 2-1টা আপদ বালাইয়ের নাম বলো তো, কে পারবা? নারিকেল, কোকোনাট, কোকোনাট বিটেল, সরি কোকোনাট উইভিল আছে, কোকোনাট উইভিল, রাইনোসেরাস বিটেল, রাইনোসেরাস বিটেল একটা আছে, রাইনোসেরাস বিটেল আছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, ওই যে কোকোনাট গাছে আরেকটা বড় প্রবলেম হচ্ছে ইঁদুর। ইঁদুর ওই ডাব গাছ বেয়ে বেয়ে উঠে উপরে যে ওই ডাবটা করে পানি খেয়ে ফেলে, এবং ওটা থেকে আর নারিকেল হয় না। ইঁদুরের জন্য নারিকেল গাছের গোড়ার দিকে একটা ওই যে নারিকেল গাছটার সারাউন্ডিংসে গোল করে একটা টিনের পাত, মেটালিক একটা টিনের পাত দিয়ে দেওয়া হয় বেরিয়ার, কারণ ইঁদুর নারিকেল গাছ বেয়ে বেয়ে উঠতে পারে যেহেতু গাছটা একটু খড়খড়া, কিন্তু টিনের পাত দিয়ে গাছ বাইতে গেলে ও পিছলায় পড়ে যায়, উপরে উঠে না। আবার ওটা ইঁদুর কিন্তু বেশ দূরে বা উঁচুতে লাফও দিতে পারে। এখন টিনের ব্যারিয়ারটা যদি তুমি গাছের গোড়ায় 2-3 ফিটের মধ্যে দিয়ে দাও, ওই 3 ফুট লাফ দিয়ে পার হয়ে ইঁদুর গাছের উপরে উঠে যাবে। কাজে 5-7 ফিট বা 10 ফিট উপরে নারিকেল গাছের নিচের দিকে একটা টিনের পাত মেটালিক মুড়িয়ে দেওয়া হয় গাছের চারদিকে। ইঁদুর নিচ দিয়ে বেয়ে বেয়ে উঠে যখন টিনের পাত বরাবর আসে, ওইটা তো একটু পিচ্ছিল স্লিপারি, ওইটা বেয়ে উপরে উঠতে পারে না, কাজে উপরে যায় না, আমাদের ডাবও নষ্ট হয়। এটা একটা ফিজিক্যাল ব্যারিয়ার। ঘরের ভিতরে যাতে মশা মাছি ঢুকতে না পারে আমরা জানলা দরজায় কি দেই? নেট, নেট দেই স্যার, নেট দেই, কাজে মশা মাছি ঢুকতে পারে না। এইটা একটা ফিজিক্যাল ব্যারিয়ার। আরো মাঝে মাঝে করা যায় ওই ট্র্যাপ ক্রপ ইউজ করা যেতে পারে। ট্র্যাপ ক্রপ আমাদের মেইন টার্গেট যেই শস্যটা, ওই শস্যের আশেপাশে জমির আইলে অন্য কোনো ক্রপ বা অন্য কোনো প্ল্যান্ট লাগিয়ে দেওয়া, যাতে পোকামাকড়ের কিছু অংশ ওই ক্রপে যায়, মেইন ক্রপে তখন সরাসরি আক্রমণটা কম হয়। দিজ আর দ্য এক্সাম্পলস অফ ফিজিক্যাল ব্যারিয়ার। আর কেমিক্যালটা তো বলেছি। সাউন্ড ইউজ করা যায়, এটা খুবই মডার্ন টেকনোলজি। এই আলট্রাসাউন্ড, আসলে আলট্রাসাউন্ড আমরা কানে শুনতে পাই না, ইনসেক্টদেরকে ওই সাউন্ডের জন্য ওই ইনসেক্টটা ওই ইয়েতে আসে না। কিছু কিছু চাইনিজ কি বলে এটা, ইনসেক্ট কিলার লাইট পাওয়া যায় ঘরে, যদি ওই লাইট গুলা ঝুলিয়ে রাখো, ছোট ছোট টিউব, ওইটার অ্যাট্রাকশনে ইনসেক্ট ওইদিকে আগায় যায় রাত্রে সন্ধ্যার পরে, এবং আগায় যাওয়ার পর দেখবা ঠাস ঠাস করে শব্দ হচ্ছে এবং ইনসেক্ট লাইটের কাছে যে মারা যাচ্ছে। এগুলা হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার। ঠিক আছে, নেক্সট 7 নাম্বার অ্যাভয়েডেন্স। স্যার তাহলে ধান গাছের জন্য মেইন ফিজিক্যাল ব্যারিয়ার কি ইউজ করতে পারি? ধান গাছের মাঝে মাঝে দেখবা, আগে অনেক আগে আমরা ওই যে টেপ রেকর্ডার ইউজ করতাম না, রেডিও টেপ রেকর্ডার, ওইখানের যে টেপটা বা ফিতা, বুঝাতে পারলাম কিনা? এখন তো মডার্ন সিডি চলে আসছে, পেন ড্রাইভ চলে আসছে। এর আগে ওই যে ক্যাসেট পাওয়া যেত, ক্যাসেটের মধ্যে যে ফিতাগুলা ছিল, বেশ কিছু ধান ক্ষেত বা বড় বড় ফিল্ডে, ধান ক্ষেতেই বিশেষ করে দেখবা মাঝে মাঝে ওই ফিতাগুলো দেওয়া থাকে। ওই ফিতাতে যখন সূর্যের আলো পড়ে, ফিতাগুলো রিফ্লেক্ট করে, আলো ছড়ায়। ওই আলো ছড়ানোর কারণে যখন ঝিলিক দেয়, অনেক পোকামাকড় ওইখানে আসে না। এটা একটা ফিজিক্যাল করে চলে যায়। ঠিক আছে, আরেকটা হচ্ছে ধান ক্ষেতের মাঝে মাঝে দেখবা বিভিন্ন গাছের ডালপালা পুঁতে রাখা হয়, কি জন্য? পার্চিং। ভেরি গুড, মেটা বলছে পার্চিং। পার্চিং হচ্ছে পাখি এসে, পাখি তো ধান গাছে বসলে গাছটা নেতায় যাবে, পড়ে যাবে, ওই কাঠিতে বা ডালের মধ্যে বসলে ও ঠিক মতো বসে থাকতে পারে, এবং ও ওখানে বসে থেকে বিভিন্ন পোকামাকড় ও টার্গেট করে কোথায় পোকা আছে, পোকাগুলা খায়। পার্চিং ভেরি ইউজফুল, ইম্পর্টেন্ট মেথড, মডার্ন টেকনোলজি, এবং ধান ক্ষেতের জন্য এটা খুব কার্যকর। তাহলে দুইটা বললাম, একটা পার্চিং, ডালপালা পুঁতে রাখা যাতে পাখি বসে এবং ওরা প্রিডেশিয়াস পোকামাকড় খাবে। আরেকটা হচ্ছে ওই যে আগে যে আমরা ক্যাসেট ইউজ করতাম গান বাজনার জন্য, ওর ফিতাগুলা মাঠের মধ্যে এ প্রান্ত থেকে ও প্রান্তে
টেনে রাখলে, ঝুলিয়ে রাখলে ওটাতে যখন সূর্যের আলো পড়ে বাতাসে ওই ফিতাগুলা নড়লে পরে আলোর ঝিলিক দেখা গেলে পোকামাকড় ভয়ে আর আসে। এটা আরেকটা ফিজিক্যাল ব্যারিয়ার, ধান ক্ষেতের জন্য ইউজফুল। তাহলে 7 নাম্বার আমাদের হচ্ছে অ্যাভয়েডেন্স। কিভাবে আমরা অ্যাভয়েড করব? নলেজ অফ ইনসেক্ট লাইফ হিস্ট্রি, ইনসেক্টের যে লাইফ হিস্ট্রি বা কোন সিজনে কোন ইনসেক্টের পপুলেশন বিল্ড আপ করবে বেশি, এটা যদি আমরা আগে থেকে জানতে পারি। বা আরেকটা পদ্ধতি আছে ইনসেক্ট ফরকাস্টিং মেথড। এখন ওই যে আবহাওয়ার ফরকাস্ট করে না, কোন দিন বৃষ্টি হবে, কোন দিন ঠান্ডা, কোন দিন রোদ, আগের থেকে বলা যায় 1 সপ্তাহ আগে, 1 মাস আগে, 6 মাস আগে। কিভাবে এগুলো আমরা বুঝতে পারি? কিভাবে? স্যাটেলাইটের মাধ্যমে। ইনসেক্টেরও পদ্ধতি আছে, ইনসেক্ট ফরকাস্টিং সিস্টেম। ফরকাস্ট করা, আগাম বলে দেওয়া যে অমুক মাসে অমুক ইনসেক্টের প্রাদুর্ভাব বেশি হবে। এগুলা যদি আমরা আগে ভাগে জানতে পারি, কৃষকদেরকে বা বড় বড় ফার্মারদেরকে বা সরকারকে আমরা জানিয়ে দিতে পারি, কৃষি অফিসার জানলো, তারা তখন কৃষকদেরকে জানাবে অমুক মাসে যে অমুক ক্রপ করবা ওই সময় এই পোকার আক্রমণটা বেশি হতে পারে। আগের থেকে সাবধান হয়ে গেলে আমাদের ম্যানেজমেন্ট পদ্ধতিটা ইজি হবে। অথবা আমরা যদি কিছু ক্রপ এদিক ওদিক সময়ে চাষ করি, ওই যে নিচে লাল কালি দিয়ে লেখা আর্লি প্ল্যান্টিং অফ কটন যখন আমাদের লাগানোর কথা কিছুটা আগে লাগালাম, অথবা আগাম জাত ইউজ করলাম যেটা অল্প সময় ম্যাচুর হয়ে যাবে, আমরা হারভেস্ট করতে পারবো। আর্লি প্ল্যান্টিং অফ কটন ক্যান অ্যাভয়েড দি ড্যামেজ অফ পিঙ্ক বলওয়ার্ম। কটনের একটা প্রধান মারাত্মক ক্ষতিকারক পোকা হচ্ছে পিঙ্ক বলওয়ার্ম। কটনের যেই সমস্ত জাত আগাম একটু আগে ভাগে লাগালাম, অল্প সময়ে ক্রপটা ম্যাচুর হয়ে হারভেস্টের উপযোগী হবে, যদি আগাম জাতটা আমরা ইউজ করি, পিঙ্ক বলওয়ার্মের হাত থেকে আমরা গাছকে রক্ষা করতে পারবো। দ্বিতীয় আরেকটা এক্সাম্পল দেওয়া আছে সুগার কেন। ইফ সুগার কেন ইজ হারভেস্টেড বিফোর মিড ফেব্রুয়ারি, সুগার কেন হারভেস্ট যদি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের আগে করা যায়, তাইলে উই ক্যান অ্যাভয়েড দ্য ড্যামেজ অফ শুট বোরার। শুট বোরার হচ্ছে আখের ইক্ষু, সুগার কেনের একটা প্রধান শত্রু। আখের মধ্যে ছিদ্র করে ওই ভিতরে থাকে পোকাটা। প্র্যাকটিক্যালি আমরা দেখাবো সুগার কেন শুট বোরার। সুগার কেনের শুটের মধ্যে এই বোরার মাজরা পোকাটা থাকে, ভিতরের অংশটা খেয়ে ফেলে, খোসাটা ছিদ্র করে ভিতরে ঢুকে ভিতরের অংশ খেতে থাকে। কাজে আলটিমেটলি ওখান থেকে আমরা রস পাই না, আখটা শুকিয়ে যায়। এই যদি এই জাতটা বা সুগার কেনটা মিড ফেব্রুয়ারির আগে আমরা যদি হারভেস্ট করে ফেলতে পারি, কারণ এই পোকাটা মাঠে আসে ফেব্রুয়ারির পরে, এট দি এন্ড অফ ফেব্রুয়ারি অথবা আর্লি মার্চ মাসের শুরুতে। এই দুইটা পার্টিকুলার এক্সাম্পল দেওয়া ক্রপের প্যাটার্ন চেঞ্জ করে কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি পোকামাকড় আক্রমণ। দুইটা এক্সাম্পল, কটনের আগাম জাত, আগাম ভ্যারাইটি আমরা ব্যবহার করলে পিঙ্ক বোলওয়ার্মের হাত থেকে রক্ষা পেতে পাবো। সুগার কেনের সেই জাতটা ইউজ করা যেটা আমরা মিড ফেব্রুয়ারির আগেই চাষ করব, কারণ মিড ফেব্রুয়ারির পরে শুট বোরারের আক্রমণটা বেশি হয়। ইত্যাদি করে ম্যানেজমেন্টের মাধ্যমেও আমরা পোকামাকড় রক্ষা করতে পারি যদি আমরা ফরকাস্টটা আগে ভাগে জানতে পারি। ইনসেক্টের ফরকাস্ট, অমুক অমুক সময় অমুক ইনসেক্ট আসবে। যেরকম আবহাওয়া বলা হয়, ইনসেক্টের বেলাতেও একটা পদ্ধতি আছে ইনসেক্ট ফরকাস্টিং সিস্টেম। এইটা স্যাটেলাইটের মাধ্যমে কন্ট্রোল হয়। স্যাটেলাইট থেকে আমরা বলতে পারি। আমাদের দেশে ইদানিং একটা পোকা এসেছে, গত ক্লাসে বলেছিলাম, ফল আর্মি ওয়ার্ম, ভুট্টার পোকা। এটা কিন্তু আমেরিকা থেকে এসেছে, আমাদের দেশে ছিল না। জাহাজের মাধ্যমে, প্লেনের মাধ্যমে ওই যে কোয়ারেন্টাইন ফলো না করে আমাদের দেশে ঢুকে গেছে। নর্থ বেঙ্গলে এসছে, ওখান থেকে এখন সারা দেশে ছড়ানোর একটা ভাব। কিন্তু আমেরিকা থেকে, ইন্ডিয়া থেকে আগে ফরকাস্ট করা হয়েছিল এটা ইন্ডিয়া পার হয়ে বাংলাদেশে ঢুকবে। আমরা অতটা এটা কেয়ারফুল হই নাই, অতটা যত্নবান না হওয়াতে কোয়ারেন্টাইন বর্ডার পার হয়ে চলে এসছে। ফরকাস্টিং সিস্টেমটা কিন্তু এই পোকার জন্য আগে ভাগে আমাদের ছিল। তাহলে আজকে যেটা পড়লাম 7টা পয়েন্ট, দিস আর দ্য প্রিন্সিপালস অফ ইনসেক্ট পেস্ট ম্যানেজমেন্ট। আর আগে তোফাজ্জল যদি ওই কনসেপ্ট পড়িয়ে থাকে তাহলে ওইটা আলাদা জিনিস, কনসেপ্ট আলাদা, প্রিন্সিপাল আলাদা। আর প্রথম ক্লাসে আমরা বলেছিলাম পেস্টের কাকে বলে, পেস্ট ম্যানেজমেন্ট কাকে বলে, এবং পেস্টের বিভিন্ন ক্যাটাগরি এবং পেস্টের বিভিন্ন টাইপ। দুই জিনিস কিন্তু, একটা টাইপ একটা ক্যাটাগরি। ঠিক আছে, এটুক থাক আজকে। ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম, প্রিন্সিপালস অফ ইনসেক্ট পেস্ট ম্যানেজমেন্ট। জি স্যার, থাকে। নাম দিলে নাম বলবা। আর পরীক্ষায় যে আরেকটা ছোটখাটো শর্ট নোট হিসাবে আসে, ভার্টিক্যাল রেজিস্ট্যান্স এবং হরাইজন্টাল রেজিস্ট্যান্সের ডিফারেন্সিয়েশন, পার্থক্য কি। ওকে।
ঠিক আছে? স্যার ভুট্টার পোকাটার নাম কি বললেন? নতুন হ্যাঁ? আসছে যে। স্যার নতুন পোকাটা যে আসছে আমেরিকা থেকে, নামটা আরেকবার বল। ফল আর্মি ওয়ার্ম, ফল FALL, ফল আর্মি ARMY, আর্মি ওয়ার্ম WORM, ভুট্টার জি, পোকা, স্যার, ঠিক আছে, ভুট্টা ধন্যবাদ। গাছের পোকা। আর্মি ওয়ার্ম বলা হয় কি জন্যে? কারণ আর্মিরা কিন্তু একা একা মুভ করে কম, একের অধিক ওরা একসাথে গ্রুপে ব্যাটালিয়ন মুভ করে। এই ফল আর্মি ওয়ার্মের মুভমেন্ট হচ্ছে গ্রুপ, একসাথে মাস পপুলেশন মুভ করে এবং পথে ঘাটে যত ক্রপ পড়ে সব খেয়ে সাফ করে দেয়। ভেরি সিরিয়াস ডেঞ্জারাস ফল আর্মি ওয়ার্ম। ভুট্টা গাছে সিরিয়াস পোকা। আর ভুট্টা আমাদের দেশে নতুন ক্রপ, ভেরি ইম্পর্টেন্ট ক্রপ ফর পোল্ট্রি ফিড, ফর ক্যাটেল ফিড, গবাদি পশু মুরগির খাবার ভুট্টা থেকে তৈরি হয়। আমরা যে প্যাকেটের আটা খাই, ওই আটাতে শুধু গম থাকে তা না, ওর মধ্যে কিন্তু ওই যে ভুট্টাও মিশিয়ে দেওয়া হয়। আর ভুট্টাতে সুগারের পরিমাণ হাই, এনার্জি বেশি পাওয়া যায়, কিন্তু ওই যে ডায়াবেটিসের প্রবলেম প্যাকেটের আটা। ঠিক আছে? ফল আর্মি ওয়ার্ম ওই জন্য নাম হয়েছে, এরা একসাথে মুভ করে আর আর্মিদের মতো। আর ভুট্টার এটা একটা মেজর পেস্ট। ঠিক আছে? ওকে, স্যার জি, ভালো থাকুন। স্যার অ্যাটেন্ডেন্সটা কিভাবে? অ্যাটেন্ডেন্স আমি রেকর্ড করে রাখছি, অ্যাটেন্ডেন্স রেকর্ড আছে আমার, অসুবিধা নেই।